হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের অর্থনীতি পেইড কোর্সের 4 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বাকি 2 নম্বর অধ্যায়ের বাকি যে পার্টটা আছে সেটা আমরা শেষ করব। চাহিদা আসলে অনেক বড় একটা ব্যাপার, আমরা গতদিন শুরু করেছিলাম। তো আজকে আমরা আসলে চাহিদা থেকে শুরু করে বাকি যতদূর পর্যন্ত যাওয়া যায় আমরা আসলে ততদূর পর্যন্ত শেষ করব। তো তোমরা সবাই আসলে ঝটপট জয়েন করো, সবাই আসলে তারপরে আমি আজকের ক্লাসটা শুরু করব এবং আজকে 2 নম্বর অধ্যায়টা শেষ করে দেবে ইনশাআল্লাহ। তো সবাই একটু মনোযোগী হয়ে ক্লাসটা করবা এবং অবশ্যই খাতা কলম সাথে নাও, ঠিক আছে? তো আজকে আমরা পেইড ব্যাচের 4 নম্বর ক্লাসটা করছি। দেখতে দেখতে কিন্তু আমরা 4 নম্বর ক্লাসে এসে গেছি এবং আমরা কিন্তু আচ্ছা, তোমরা সবাই জয়েন করেছো, আশা করা যায় যে সবাই তোমরা জয়েন করেছো। তো আমি আসলে দেরি করব না, কারণ এমনিতেই আমাদের আসলে দেরি হয়ে যায়। তো আমরা আসলে দেরি করব না, আমরা আসলে খুব দ্রুত এখনই আসলে ক্লাসটা শুরু করব এবং আমাদের যে আচ্ছা, বলছো যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? সবাই কেমন আছো জানাও, আর সবাই আসুক, ঠিক আছে? আচ্ছা, ওকে ঠিক আছে। আমি তাহলে দেরি করব না। আমি প্লাবন এসেছো? জি ভাই, ঠিক আছে। আমি আসলে দেরি করছি না, অলরেডি অনেক লেট হয় ক্লাস করাইতে, ঠিক আছে? আজকে আমরা কোথায় আছি বলো তো? আমরা উপযোগ পড়ছি, চাহিদা পড়ছি, দেন বাজার ভারসাম্য। আমরা বাজার ভারসাম্য পর্যন্ত যাই নাই, আমরা চাহিদা পড়ছি, কিন্তু চাহিদার স্থিতিস্থাপকতা আসলে পড়ি নাই। চাহিদার কি পড়ি নাই ভাইয়া? স্থিতিস্থাপকতা পড়ি নাই। তাহলে আমরা আজকে কি পড়বো বলো তো? চাহিদার স্থিতিস্থাপকতা পড়বো, তারপরে আমরা যোগান পড়েই বাজার ভারসাম্যতে চলে যাব। তাহলে আজকে আমরা 3টা জিনিস শিখবো এবং খুব সহজভাবে আমরা আজকের ক্লাসে এই 3টা জিনিস শিখে 2 নম্বর অধ্যায়টা শেষ করে ফেলবো। আমরা গতদিন এক ঢালের ম্যাথ করাইতেই কিন্তু অনেকটা সময় নিছিলাম। তো আসলে কেন নিছিলাম? যেন তোমরা পারো। কিন্তু দেখো যে এখান থেকে কিন্তু বাজার ভারসাম্য থেকে একটা প্রশ্ন আসবে এবং চাহিদার স্থিতিস্থাপকতা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কোথা থেকে? যেমন চাহিদা রেখা কিংবা যোগান রেখা, এটা সবচেয়ে সহজ প্রশ্ন, তাহলে এটা কম আসবে, কিন্তু স্থিতিস্থাপকতা এটা কিন্তু বেশি আসবে, ঠিক আছে? তাহলে আমরা আসলে যাই যে চাহিদার স্থিতিস্থাপকতা আসলে কি সেটা আমরা লিখে ফেলবো। তো তোমরা সবাই একটু লিখে ফেলো। স্যার আজ আমি নতুন, জি মিষ্টি জান্নাত। ওকে, কোনো সমস্যা নেই, এখান থেকেই কন্টিনিউ করো, বাকি ক্লাসগুলো এভাবেই করো, দেন যতটুকু গ্যাপ পড়ে গেছে এটুকু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে তোমার লেকচার শিট দেওয়া হয়েছে। আজকে 2 নম্বর অধ্যায় শেষ করে আমি 2 নম্বর অধ্যায়ের লেকচার শিটটা দিব তোমাদের। তাহলে তোমরা 1 এবং 2 যত সমস্যা আছে ওখানে বলতে পারবা, আমি কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। এরপরে আমরা 3-এ চলে যাব। ওকে, লেখো যে সবাই কি লিখবো বলো তো? চাহিদার স্থিতিস্থাপকতা, ঠিক আছে? লেখো চাহিদার স্থিতিস্থাপকতা আজকে আমরা করব। স্থিতিস্থাপকতা লেখো, এটা কিন্তু অনেক বড় টপিক, ঠিক আছে? চাহিদার স্থিতিস্থাপকতা তোমরা খুব দ্রুত লিখবা। আমি বললাম বেশি সময় দিব না, কারণ অনেক কিছু পড়া। তোমরা এভাবে যদি পড়ি তাহলে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের তো একটু পড়তে হবে। আমরা 4 নম্বর ক্লাস অলরেডি আছি, তাহলে আমাদের তো আগাতে হবে। ওকে, দেখো যে চাহিদার স্থিতিস্থাপকতা। ওকে, চাহিদার স্থিতিস্থাপকতা, এটার ইংরেজি ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ঠিক আছে? ইলাস্টিসিটি। ওকে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে স্থিতিস্থাপকতার ইংরেজি কি বলতো? এই স্থিতিস্থাপকতার ইংরেজি ইলাস্টিসিটি। তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি? চাহিদার স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে কি বলতো? চাহিদার স্থিতিস্থাপকতা। সবাই লিখে নাও। তাহলে এই পর্যন্ত আমাদের জানা হয়ে গেল। এখন কথা ভাইয়া চাহিদার স্থিতিস্থাপকতা আসলে কি সেটা আমরা কিন্তু লিখবো, ঠিক আছে? তোমরা সবাই কে কে রেডি আছো বলো তো আমাকে? জান্নাতুল ফেরদৌস রুমি বলেছো কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। আশিকুর রহমান আশিক বলেছো আমি আজকে নতুন আইছি স্যার। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি খাইতে বসছি ভাইয়া, লিখবো কেমনে? আচ্ছা, খাওয়া শেষ করে তারপরে লেখো। আচ্ছা, তৌহিদ বলেছো স্যার আজকে আমি নতুন, কোনো সমস্যা নেই। যারা নতুন বলতেছো কোনো সমস্যা আসলে নেই, আমাকে একটু কমেন্ট করার জন্য ওটা দিবেন। আচ্ছা, কোনো সমস্যা নেই। তোমরা যারা নতুন বলতেছো কোনো সমস্যা আসলে নেই। আচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা এইভাবেই করি। দেন তোমাদের যেটা গ্যাপ পড়ে গেছে সেটুকু আমি কিন্তু ইনশাল্লাহ তোমাদের পড়াই দিব। ওকে, তোমাদের পড়াই দিব। আচ্ছা, লেখো
লেখো যে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা পড়ছিলাম, তাহলে লেখো যে চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে সেটা আগে লিখে ফেলো। লেখো লেখো কোনো দ্রব্যের, তোমরা লিখে ফেলো যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে কি বলে? চাহিদার স্থিতিস্থাপকতা বলে। ওকে, লেখো কোনো দ্রব্যের লেখো কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে, কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার শতকরা, আচ্ছা আচ্ছা লাগবে না, ওখানে আমি নেই নাকি, এখানে চার্জ তো ওখানে নেই। ওকে, লেখো কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তাকে কি বলে? চাহিদার স্থিতিস্থাপকতা বলে। লেখো তার পরিবর্তনটা কি বলো তো? শতকরা পরিবর্তন। ঠিক আছে, শতকরা এটা হিসাব করা হয়, অবশ্যই শতকরায় হিসাব করলেই সেটা স্থিতিস্থাপকতা। কি বলো তো? শতকরায় হিসাব করলেই সেটা কি বলো তো? চাহিদার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা যদি তুমি শতকরায় হিসাব করো তাহলেই সেটা কি বলো তো? চাহিদার স্থিতিস্থাপকতা। সহজ কথা। ওকে, আচ্ছা সহজ কথা কি বলো তো? যে তুমি যখন চাহিদার পরিমাণের পরিবর্তনটা খেয়াল করবা, সেই পরিবর্তনটা যদি শতকরায় হিসাব করো তাহলেই সেটা কি বলো তো? চাহিদার স্থিতিস্থাপকতা। কে বুঝেছো বলো তো আমাকে? কে বুঝেছো? আচ্ছা কে বুঝেছো? আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই। ওকে, লেট হয়ে গেল, কোনো সমস্যা নেই। ওকে, লেখো আবার বলেন, আমি আবার বলছি, ঠিক আছে? তোমরা একটু যদি মনোযোগ দাও তাহলে আমাদের ক্লাসটা আগাবে আর কি। বুঝছি না ভাই, আমি বলছি কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন হয় তার হারকে কি বলে বলো তো? তার হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। খুব সুন্দরভাবেই বলতেছি। আচ্ছা লেখো কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তন হয় তার হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আচ্ছা উর্মি বলেছো বুঝিনি ভাইয়া। ওকে, কোনো সমস্যা নেই, আমি আবার বলছি। আমি বলছি যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। ওকে স্যার, এখন নাম্বার থেকে 2 টাকা বুঝি নাই। ওকে, আচ্ছা ওটা দেখতেছি আমি। আচ্ছা ওটা দেখা হচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, যারা বুঝতে পারো নাই তারা লেখো। আমি যা সহজ করে বলছি জিনিসটা, চাহিদার স্থিতিস্থাপকতা কি? যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হারকে মূলত কি বলে? চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা বলে। 50 দিনে অবশ্যই সম্ভব, সব কমপ্লিট করতে পারবা। ওকে, আচ্ছা কে জানো কোথায় SMS দিতেছে? আচ্ছা এই পর্যন্ত লিখছো? এই পর্যন্ত লিখেছ? আচ্ছা এখন লেখো চাহিদার স্থিতিস্থাপকতা। লেখো চাহিদার স্থিতিস্থাপকতা 3 ধরনের হয়। লেখো চাহিদার স্থিতিস্থাপকতা কয় ধরনের হয়? 3 ধরনের হয়। কোনো দ্রব্যের দামের পরিবর্তনের চাহিদা পরিমাণে শতকরা যে পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা। হ্যাঁ, রৌনক, জান্নাত, অনামিকা, জাস্ট তুমি একদম হুবহু আমার কথাগুলোকে কপি করে লিখতে পারছো। ঠিক আছে, খুবই সুন্দর। ঠিক আছে, খুবই সুন্দর। তোমরা লেখো যে কি, যে চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে 3 ধরনের হয়। লেখো 3 ধরনের হয়। আমরা অনেক প্রকারভেদ আসলে এখান থেকে করতে পারবো, তো আমরা সেগুলো পড়বো না, আমরা জাস্ট পড়বো। লেখো চাহিদার স্থিতিস্থাপকতা কয় ধরনের হয়? 3 ধরনের। প্রথমেই লেখো যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। লেখো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তারপরে লেখো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতা। লেখো চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। ওকে, লেখো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তারপরে 3 নাম্বার লেখো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদার কি বলতো? আড়াআড়ি
আড়াআড়ি স্থিতিস্থাপকতা। ওকে, এই পর্যন্ত লিখে ফেলছো? আড়াআড়ি স্থিতিস্থাপকতা তাহলে তিন ধরনের হয়, সেটা হচ্ছে চাহিদার দামি স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। লেখা হয়ে গেলে ডান লেখো, আমি বাকিটা বলবো। চাইলে তো পসিবলই। হ্যাঁ হ্যাঁ, 50 দিন অনেক সময়, অনেক সময় 50 দিন অনেক সময়, তোমরা চাইলেই আসলে পারো। ওকে, ঠিক আছে। কোনো সমস্যা নেই, কিন্তু কে কে যেন এই সময় ক্লাসের সময় হচ্ছে কোথায় যেন মেসেজ করতেছে, লিখে এখানেই মেসেজ করতেছে, আমি জানি না, কিন্তু আমার সামনে মেসেজগুলো আসতেছে। আচ্ছা না, ওগুলো এই জায়গার না, ওগুলো হচ্ছে গ্রুপের। এই সময় আসলে আচ্ছা, খুব সুন্দরভাবে রৌনক জান্নাত অনামিকা বলেছে যে চাহিদার স্থিতিস্থাপকতা 3 প্রকার। কি কি চাহিদার স্থিতিস্থাপকতা 3 প্রকার? কি কি? ও বলছে যে আয় স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা এবং কি বলতো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। খুব সুন্দর। ওকে, জান্নাতুল ফেরদৌস রুমিও বলেছে। সবাই আশা করি এই পর্যন্ত লিখছো। এখন ভাইয়া পরীক্ষায় আসে কোনটা বা পরীক্ষায় আসে কিভাবে প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ। আমি পড়ানোর আগে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমাদের বলে দিই। প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে যদি বলে দিই তাহলে তোমার জন্য পড়াটা সহজ হবে। আমি বলেছি কি যে দাম স্থিতিস্থাপকতা থেকে হচ্ছে প্রশ্ন আসে এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা থেকে প্রশ্ন আসে। তাহলে কিভাবে বুঝবো ভাইয়া কোনটা আড়াআড়ি স্থিতিস্থাপকতা, কোনটা দাম স্থিতিস্থাপকতা? পরীক্ষায় কখনো বলবে না চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো, পরীক্ষায় কখনো বলবে না চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করো, পরীক্ষায় বলবে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। শুধু বলবে কি এই দ্রব্যটার চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, ওই দ্রব্যটা কি ধরনের। ঠিক আছে, আমি বলি যে দ্রব্যের প্রকৃতি বলতে একটা মান আসবে। আমরা চাহিদার স্থিতিস্থাপকতা সূত্র প্রয়োগ করে যখন আমরা একটা মান পাবো 1, 0 কিংবা মাইনাস যেটাই পাই, তো আমরা যে মানটা পাবো সেই মানের উপরে ভিত্তি করে বলতে পারবো যে এই দ্রব্যটা আমার কি বলতো, এই দ্রব্যটা আমার হচ্ছে কোন ধরনের দ্রব্য। তাহলে আগে মান বের করতে হবে, তারপরে আমাকে বলতে হবে যে এই দ্রব্যটা পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য, এই দ্রব্যটা গিফেন দ্রব্য, এই দ্রব্যটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে দ্রব্যটার প্রকৃতি কেমন সেটা হচ্ছে আমি মানের ভিত্তিতে আসলে বলতে পারবো। তার আগে পর্যন্ত আমাকে কি করতে হবে, আমাকে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। এবং কখনো বলা থাকবে না প্রশ্নে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো, জাস্ট কি থাকবে যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। 100% এই প্রশ্নটা স্থিতিস্থাপকতা থেকে আসে। তাহলে এভাবেই যদি আসে তাহলে আমাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, উদ্দীপকটা দেখেই যেন আমি বুঝতে পারি এটা দাম স্থিতিস্থাপকতার সূত্র হবে নাকি এটা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র হবে। সংজ্ঞাতেই মূলত স্পষ্ট করে বলা আছে। আমার কথা যদি এই পর্যন্ত বোঝো তাহলে অলরেডি স্থিতিস্থাপকতা পড়া হয়ে গেছে, কারণ বাকিটা হচ্ছে সূত্র, যে সূত্রটা বোঝার কিছুই নেই, আমি তবুও বোঝাই দিব। দেখো এই পর্যন্ত বোঝা হয়ে গেলে, এই পর্যন্ত বোঝা হয়ে গেলে সবাই আমাকে বলো যে ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা বলো, এই পর্যন্ত বোঝা হয়ে গেলে সবাই আমাকে বলো যে ভাইয়া বুঝছি। আচ্ছা ওকে, দেখো আচ্ছা, রৌনক জান্নাত অনামিকে বলেছে ভাইয়া নেট প্রবলেম করতেছে। কোনো সমস্যা নেই, নেট প্রবলেম আবার ঠিক হবে। ওকে, বুঝছো? তাহলে এখন আমরা দাম স্থিতিস্থাপকতা পড়বো। আমি বলছিলাম যে দুইটা জিনিস এখান থেকে আমরা বেশি পড়বো, একটা কি বলতো দাম স্থিতিস্থাপকতা যেটা 100% আসবে, এবং আরেকটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা যেটা কি আসবে বলতো, যেটা হচ্ছে 100% আসবে। মানে যদি আসে তাহলে আয় স্থিতিস্থাপকতা থেকে খুব কম আসে, এবং আয় স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করা যায় না। তাহলে কিসে যায়? দাম স্থিতিস্থাপকতা বের করলে জানা যায় এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করলে জানা যায় এই দ্রব্যটা পরিবর্তক নাকি পরিপূরক। আড়াআড়ি কিসে হয় বলতো? আড়াআড়ি হয় হচ্ছে পরিপূরক এবং পরিবর্তক দ্রব্যে। তার মানে যখন তুমি হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বের করবা, তখন তুমি ওই দ্রব্যটার আকৃতির বা প্রকৃতিটা কেমন হয় সেটা পরিবর্তক, না হয় সেটা কি পরিপূরক। তাহলে এটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে বের করতে পারবা। আর দামের ক্ষেত্রে হচ্ছে ওই যে বললাম নিত্য প্রয়োজনীয় কোনটা কি, সেটা আমরা হচ্ছে দামের ক্ষেত্রে পড়বো। এখন আমরা প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে কি বলতো, দাম স্থিতিস্থাপকতা। লেখো যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে, লেখো।
আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই। লেখো যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে। লেখো যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে, লেখো কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে, খুব সুন্দর করে লেখো, তাড়াতাড়ি লেখো। ওকে, কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয়, চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয়, কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে কি বলে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। ওকে, লেখো যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলবো। তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি, আমরা কিন্তু খুব সহজে সংজ্ঞাটা দিলাম। আমি আবার বলছি কি বলতো, যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে কি বলে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। বুঝছো, খুব সুন্দরভাবে লিখে নাও। ওকে, বলো এই পর্যন্ত। ওকে, আচ্ছা এই পর্যন্ত কে কে লিখেছো? যদি লিখে থাকো তাহলে ডান লিখো ভাইয়াকে, আমি এরপরে বাকিটা বুঝাই দিব। ওকে, এরপরে আমরা সূত্রটা লিখবো দাম স্থিতিস্থাপকতার। ওকে, আচ্ছা বলো। ওকে বলো, এই পর্যন্ত যদি হয়ে থাকে একটু বলো আমাকে। ওকে ওকে, সবাই ডান, এই পর্যন্ত বুঝছো? ওকে, দাম স্থিতিস্থাপকতা কাকে বলে যদি বুঝে থাকো, এখন আসো যে আমরা দাম স্থিতিস্থাপকতার সূত্রটা জানবো। ওকে, দাম স্থিতিস্থাপকতার সূত্রটা জানবো। লেখো যে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটা লেখো, যে আমরা কিভাবে বের করব। ওকে, চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র লেখো ইপি, ঠিক আছে, ইপি সমান সমান কি বলতো, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। এই তো আমাদের দাম স্থিতিস্থাপকতার সূত্র হয়ে গেল। কি বলতো, ইপি সমান সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে আমার কিসের সূত্র, চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র। আমি এখনই একটা ম্যাথ দিব, এরপরে আমি কি করব বলতো, এই দাম স্থিতিস্থাপকতার মানটা কি করব, বের করব। ওকে, সবাই একটু এটা লিখে নাও। ইপি বলতে এখানে কি বোঝাচ্ছে বলতো, ইলাস্টিসিটি অফ প্রাইস, মানে কি বলতো, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। ঠিক আছে, ইলাস্টিসিটি অফ প্রাইস মানে পি থাকলে বুঝবো কি, এটা দাম স্থিতিস্থাপকতা। বুঝছো, খুব সুন্দরভাবে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা করে ফেললাম, যে ইপি সমান সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। এই পর্যন্ত উঠায় নাও, এরপরে বাকিটা আমি বলছি। ওকে, আচ্ছা তোমরা কে কে কমেন্ট করছো, কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে, ওকে, কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। খুবই সুন্দর জান্নাতুল ফেরদৌসী রুমি, ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস রুমি, খুবই সুন্দর। ওকে, এই পর্যন্ত সবাই লিখে ফেলে, একটু ডান লিখে ফেলো। আমি কিন্তু একটা ম্যাথ দিব, এখন আমি একটা ম্যাথ দিব, এরপরে কিভাবে প্রশ্ন আসবে সেটাও দেখাবো, যে সৃজনশীলে কিভাবে প্রশ্ন আসে সেটাও দেখাবো। আমি প্রথমেই বলছি যে প্রশ্নে থাকবে যে প্রশ্নে কিভাবে থাকবে যে হচ্ছে ওই দ্রব্যটার চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। খুব সহজ করে প্রশ্ন আসবে এবং খুব সহজ করে উত্তরটা আমরা দিব। ওকে, এই পর্যন্ত যদি হয়ে যায় তোমরা ডান লেখো সবাই। ওকে, সবাই ডান লেখো সবাই। ওকে, সবাই ডান লেখো সবাই। রৌনক, জান্নাত, অনামিকা। ওকে, আচ্ছা খুব সুন্দর। সবাই তাহলে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে এইটা। সবাই যদি লিখে ফেলো তাহলে আমাকে একটু ডান লিখলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে, আমাকে একটু ডান লিখলে কিন্তু হয়ে যায়, কিউ ডিভাইডেড বাই পি। ওকে, আচ্ছা স্যার আমার কমেন্ট পড়েন না কেন? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস তানিয়া, আমি তো তোমার কমেন্টও পড়ছি। ওকে, আচ্ছা এখন লেখো, একটা ম্যাথ লেখো, এখানে একটা ম্যাথ লেখো। ঠিক আছে, কিভাবে আসলে আমরা করব, তোমরাই করে দিবা, আমি করব না। ঠিক আছে, আমি করব না, আমি তোমাদের ম্যাথটা বলছি। ওকে, লেখো কোনো একটি দ্রব্যের প্রাথমিক দাম যখন 20 টাকা, লেখো আপনি বলার যে আবার বলে এই গোলা কইন বলতো না। আচ্ছা, এগুলো কি বলে, তোমার ভাষা বুঝি নাই। আচ্ছা, লেখা হয়েছে ভাই। ওকে, লেখো যে কোনো একটি দ্রব্যের প্রাথমিক দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ তখন 200 একক। লেখো লিখে ফেলো সবাই।
লিখে ফেলো। আমি কি বলছি যে কোনো একটি দ্রব্যের প্রাথমিক দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ তখন 200 একক। লেখো, কোন একটি দ্রব্যের প্রাথমিক দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ তখন কত? 200 একক। দেখো, দাম পরিবর্তিত হয়ে 19 টাকা হলে বা দাম পরিবর্তন হয়ে 19 টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে 210 একক হবে। 210 একক হয়। ওকে, লেখো, কোন একটি দ্রব্যের প্রাথমিক দাম 20 টাকা, চাহিদার পরিমাণ তখন 200 একক। ঠিক আছে, এ পর্যন্ত লিখছো। তারপর লেখো, দাম পরিবর্তিত হয়ে 19 টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে 210 একক হয়। 210 একক হয়। 210 একক হয়। লিখছো এ পর্যন্ত। কি বলেছি যে কোন একটি দ্রব্যের প্রাথমিক দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ তখন 200 একক, দাম পরিবর্তিত হয়ে 19 টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে 210 একক হয়। লিখছো এ পর্যন্ত। যদি লেখা হয়ে থাকে ডান লেখো। তোমরা আসলে একটু দ্রুত করলে কিন্তু আমরা তাড়াতাড়ি দ্রুত শেষ করে ফেলতে পারি। ঠিক আছে, তোমরা একটু দ্রুত করলে আমরা দ্রুত শেষ করতে পারি। সবাই ভাই একটু ধীরে বলেন। আমি কিন্তু ধীরেই বলছি, আমি ধীরেই বলছি। আমি কিন্তু ধীরেই বলছি ভাইয়া, আমি কিন্তু ধীরেই বলছি। আচ্ছা, আমি আবার বলছি যে কোনো একটি দ্রব্যের প্রাথমিক দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ তখন 200 একক, দাম পরিবর্তিত হয়ে 19 টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে 210 একক হয়। আচ্ছা ভাই, আপনি কোশ্চেনটা বোর্ডে লিখলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। লেখো, যাও লেখো। লেখো, কোনো দ্রব্যের দাম যখন 200 টাকা, 20 টাকা, চাহিদার পরিমাণ তখন 200 একক। 200 একক। লেখো, 200 একক। দাম কমে 19 টাকা হলে, অথবা দাম পরিবর্তিত হয়ে 19 টাকা হলে কি বলতো, চাহিদা বেড়ে কত হয়? চাহিদা বেড়ে 210 একক হয়। 210 একক। এটা হচ্ছে প্রশ্ন। এখন আর সমস্যা নেই আশা করি। ওকে, আচ্ছা, এখন আসো আমরা ম্যাথটা করব। ওকে, এখন আসো আমরা ম্যাথ করব। কে রেডি আছো বলো তো? কে রেডি আছো? ওকে, কে রেডি আছো? কে রেডি আছো? দেখো, আমরা কি করব? আমরা ম্যাথটা করব। ওকে, আমরা ম্যাথটা করব। দেখো যে আমরা এখানে কি জানি বলো তো? আমরা এখানে পি সমান এখানে আমরা লিখবো যে এখানে কি বলতো, এখানে পি সমান দাম, আর দাম দেওয়া আছে কি বলতো, আমরা দাম হচ্ছে প্রাথমিক দেওয়া আছে, প্রাথমিক দামটা কত দেওয়া আছে? 20 টাকা। তাহলে পি হচ্ছে এখানে আমার 20 টাকা। ওকে, তারপরে দেখো যে আমার হচ্ছে কি চাহিদার পরিমাণ মানে কিউ দেওয়া আছে কত বলতো? কিউ দেওয়া আছে হচ্ছে 200। ওকে, তো এরপরে আমরা কি করব বলতো? এরপরে দেখো যে ডেল্টা পি মানে কি? আমি বলছিলাম ডেল মানে হচ্ছে পরিবর্তন। দামের কতটুকু পরিবর্তন হয়েছে? দাম হচ্ছে এক টাকা পরিবর্তন হয়েছে, মানে 1 টাকা বাড়লেই চাহিদা কতটুকু বাড়ছে? ডেল্টা কিউ কতটুকু বাড়ছে বলতো? 210 আর 200, তার মানে 10 বাড়ছে। তাহলে এখানে আমি কি দিব বলতো? 10 দিব। এখানে আমি 10 দিব। বাংলায় লিখছি, তোমরা চাইলে ইংরেজিতেও লিখতে পারো। তাহলে এখানে আমি বের করে দেখাইছি যে এই মানগুলো আমি এখনো এই সূত্রের মধ্যে বসাবো যে পি সমান দাম হচ্ছে কি বলতো? দাম হচ্ছে 20 বা 20। দেন কিউ হচ্ছে কি? চাহিদার পরিমাণ। তাহলে কিউ যেহেতু প্রাথমিক চাহিদা, এই জন্য 200 লিখছি। আর ডেল্টা পি মানে হচ্ছে পরিবর্তন। তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? পরবর্তী
পরবর্তীতে নাম মানে কত হয়েছে 19 টাকা হয়েছে, 19 টাকা আর হচ্ছে আগে ছিল 20, তাহলে মাইনাস করলে 1 হয়, 1 লিখছি। আর কিউ কত তোমার 210 হয়েছে, পরে আগে ছিল 200, এই জন্য মাইনাস করে কত পাইছি 10 পাইছি। তাহলে এটা যদি আমার হয়ে থাকে তাহলে আমি কি বসাতে পারবো, আমি এখন আমি ইয়ার মধ্যে বসাতে পারবো, ওকে, মানে মানের মধ্যে বসাতে পারবো। ওকে, এখন দেখো যে আমি মান বসাই, এখন আমি দেখি মান বসাই, দেখো আমি সূত্রের মধ্যে মান বসাই, দেখো সূত্রটার মধ্যে মান বসাই, দেখো কি পাই। ওকে, দেখো ডেল্টা কিউ কি বের করছি, ডেল্টা কিউ বের করছি হচ্ছে 10, তাহলে উপরে আমি 10 লিখবো। ডেল্টা পি বের করছি কত বলো তো, ওই যে 1 বের করছি, তাহলে 1 আমি লিখবো। দেন ইনটু, তারপরে পি কত, পি হচ্ছে 20, আমি 20 লিখছি। তারপরে কত, কিউ কত 200 আমি লিখছি। তুমি চাইলে এগুলোকে কাটাকাটি করতে পারো, তুমি যদি কাটাকাটি না চাও তাহলে তুমি কি করতে পারো বলো তো, তুমি হচ্ছে চাইলে তুমি হচ্ছে এমনিতেই গুণন করে এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন করে তুমি কি করতে পারো, তুমি কিন্তু রেজাল্ট বের করতে পারো, তুমি রেজাল্ট ইজিলি বের করতে পারো, অ্যান্সার কি হবে বলো তো, অ্যান্সার কি হবে, অ্যান্সার তো ইজিলি 1 আসবে, এটা তো বোঝা যাচ্ছে যে 200। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমি মাইনাসটা দিতে ভুল করছি, দেখো মাইনাসটা দেই নাই আমি, সেটা কোনটা মাইনাস, দেখো যে আমি যখন কি করছি পিটা বের করছি, তখন পরবর্তীতে দাম কত ছিল 19 ছিল, তাহলে 19 থেকে আমি 20 মাইনাস করছি, তার মানে আমার সামনে কি আসবে -1 আসবে না, তাহলে -1 আমি হচ্ছে লিখবো, তাহলে আমি এখানে -1টা লিখবো আর কি, এখানে -1টা লিখবো, এখানেও -1টা লিখবো, তাহলে -1 যদি লিখি তাহলে আমার দেখো এমনিতে কত আসে, দেখো একটা শূন্য কাটা, তারপরে কি বলতো এই যে একটা শূন্য কাটা আর 2 2 কাটা, আমি যদি এভাবে কাটি তাহলে 1 1 আছে, তাহলে কি হবে বলতো -1 অ্যান্সার হবে। আর এভাবে যদি তুমি না করো তাহলে তুমি কি করতে পারো বলতো, কাটাকাটি যেহেতু এখন নিয়ম না, তুমি কি করবা বলতো, তুমি জাস্ট হচ্ছে গুণন করে দিবা, এখানে 20 আছে, এখানে কত 20 বলতে কি, হ্যাঁ 20, এখানে 200 আর এখানে -1, তাহলে আমি কি করব, এই 10 আর 20 গুণন করব, এই 200 হচ্ছে, তাহলে এখানে 10 20 গুণন করলেও কি হয় বলো তো, খুব ইজি 1 হয়। না 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 না, ওইভাবে না, হ্যাঁ স্যার পি তো মাইনাস হবে, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ সেটাই তো, মাইনাস তো আমি দিয়েছি, আমি মাইনাস করার সময় দিই নাই, এখন তো দিলাম, আমি এটা লক্ষ্য করি নাই বাবা, এটা কত মাইনাস, অ্যান্সার হবে -1, এখন এই যে -1 হবে, এই মাইনাসের মান হচ্ছে বর্জনীয়, ঠিক আছে, এই মাইনাসের মান লেখো যে ঋণাত্মক মান বর্জনীয়, এখানে ঋণাত্মক মান নেওয়া যাবে না, ঋণাত্মক মান দাম স্থিতিস্থাপকের ক্ষেত্রে ঋণাত্মক মান নেওয়া যাবে না, ঋণাত্মক মান কি বলতো বর্জনীয়, দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ঋণাত্মক মান নেওয়া যাবে না, ঋণাত্মক মান বর্জনীয়, ওকে, বর্জনীয় লিখে দিব, ঠিক আছে, বর্জনীয় লিখে দিব। ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকো আমাকে একটু বলো, আমি বাকি ব্যাপার স্যাপারে চলে যাব, ওকে। আচ্ছা, আবার বলেন ভাই। আচ্ছা, অপূর্ণ বলেছ, আবার বলেন। আমি বলছি যে হচ্ছে এই দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে হচ্ছে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যাবে না, আয় এবং হচ্ছে কি বলতো, আয় এবং হচ্ছে চাহিদার যে আর স্থিতিস্থাপকতা, এই দুইটার ক্ষেত্রে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যাবে। আমি মনে হয় দাম বলছিলাম, আমি কখন মানে আমি বলছি মনে হয়, মানুষ মাত্রই ভুল, হঠাৎ করে একটা কথা বেরোয়, যেমন এখানে মাইনাস আমি দিতে ভুলে গেলাম, তাহলে আমি মাইনাস কিন্তু আবার দিলাম, কেন সেটাও বললাম, যে আমি যখন ডেল্টা পি বের করব, তার মানে আগের দাম ছিল 20, তাহলে এখন যদি পরিবর্তন হয়ে 19 হয়, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে, -1 পরিবর্তন হয়েছে, সেটা আমি লিখবো -1। আর আমি এরপরে আমি বের করছি যে কি কিউ এর পরিমাণ, মানে চাহিদার কতটুকু পরিবর্তন হয়েছে 10, আগে ছিল হচ্ছে 200, এখন হচ্ছে 210, তাহলে 10 পরিবর্তন হয়েছে, 10 অবশ্যই প্লাস, মানে এই জন্য নিচ্ছি। দেন আমি এটাকে হচ্ছে ক্যালকুলেশন করে -1 পাইছি, কিন্তু -1 কি হবে না, আমার হচ্ছে ঋণাত্মক মান, দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে হচ্ছে বর্জনীয়, তাহলে এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত বলতো 1, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত বলতো 1, ওকে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা হচ্ছে 1 বা 1, ওকে। এই পর্যন্ত করছো কে বলো তো, এই পর্যন্ত কে করছো?
আচ্ছা ওকে, এখন একটা জিনিস হচ্ছে কি যে দাম স্থিতিস্থাপকতার যে সূত্র, দাম স্থিতিস্থাপকতার যে সূত্র, চাহিদার শুধু চাহিদার স্থিতিস্থাপকতারও একই সূত্র। মানে যদি তোমার মাঝে মাঝে আসে এরকম যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো, মানে দাম আর চাহিদা স্থিতিস্থাপকতা একই, কিন্তু যদি বলে যে দ্রব্যের প্রকৃতির উপর তোমার হচ্ছে মন্তব্য করো, তাহলে একই সূত্র দিবা, যেন দুইটা জিনিস এখানে লিখবা। একটা কি বলো তো, একটা হচ্ছে একটা হচ্ছে ই। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে বলো। দিনে 14-15 ঘন্টা, এগুলো তোমরা আইসিডি কোর্সে করতেছো, মানে মেসেজ করতেছো, এগুলো আমার কাছে আসতেছে। তোমরা আইসিডি কোর্সে মেসেজ করতেছো, সেই মেসেজ আমার কাছে আসতেছে। মানে কে কে যেন মেসেজ করে আমি জানি না, কিন্তু আমার ক্লাসের স্টুডেন্ট যদি মেসেজ করো তাহলে ওখানেই যাও, ঠিক আছে? ওকে, এখন দেখো আমি দুইটা কথা বলছি, যে চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার কি বলতো, চাহিদার হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, মোটামুটি দুইটা সূত্র একই। মাঝে মাঝে তোমাকে দাম স্থিতিস্থাপকতা বলবে না, বলবে কি চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। আমি একটু আগে বললাম যে দ্রব্যের দাম স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের কি করা যায় না, প্রকৃতি নির্ণয় করা যায় না, শুধু দুইটা, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে আর। আমি প্রথমে কি যেন বলছিলাম, ওকে যাই হোক সেটা যাক, এখন কি বলছি এটা গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস বলছি যে চাহিদার যে এই যে স্থিতিস্থাপকতার সাহায্যে যে তুমি দ্রব্যের প্রকৃতি নির্ণয় করবা, সেক্ষেত্রে মূলত দুই ধরনের স্থিতিস্থাপকতা হয়। একটা হচ্ছে দ্রব্যের স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপকতা। কখন স্থিতিস্থাপকতা হয় এবং কখন অস্থিতিস্থাপকতা হয় সেটা লিখে নাও, যে হচ্ছে কখন মানটা হচ্ছে স্থিতিস্থাপকতা হবে। স্থিতিস্থাপকতা লেখো, দ্রব্যের স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা কখন হবে, স্থিতিস্থাপক চাহিদা কখন হবে বলো তো, এই যে ই এর মান বা ইলাস্টিসিটির মান কখন, যখন বেশি হবে কার থেকে বলো তো, বেশি হবে 1-এর থেকে। তখন কি হবে বলো তো, 1-এর থেকে, মানে এটা যখন কি হবে, আচ্ছা তখন কি বলতো, স্থিতিস্থাপক চাহিদা। এবং অস্থিতিস্থাপক চাহিদা কত বলতো, অস্থিতিস্থাপক চাহিদা মানে জাস্ট লিখো, এটা এমসিকিউ আসবে, অস্থিতিস্থাপক চাহিদা। এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই লেস দেন হচ্ছে ই, লেস দেন হচ্ছে কি বলতো, লেস দেন না গ্রেটার দেন তোমার হচ্ছে 1, এইটা হচ্ছে, এই দুইটা লিখে নাও। এই দুইটা গুরুত্বপূর্ণ স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে। এটা যদি মানে বোঝো, এখানে আর কিছুই লাগবে না, জাস্ট একটা এমসিকিউ আসবে এখান থেকে, একটা জাস্ট এমসিকিউ আসবে। এখন আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতার মধ্যে যাব। আমরা অলরেডি 9:14 বাজছে, আমরা জানি না মানে কিভাবে আসলে ক্লাস সময়গুলো যায়। তোমরা যদি একটু তাড়াতাড়ি হচ্ছে দেখতা, তোমরা যদি একটু তাড়াতাড়ি করতা, তাহলে আমরা আরও আগে যেতে পারতাম, ঠিক আছে? ওকে, তোমরা একটু তাড়াতাড়ি করলে আমরা আগে যেতে পারতাম, না হলে আমরা এই বছরও অর্থনীতি কোর্স শেষ করতে পারবো না। আমার পড়াতে সমস্যা নেই, কিন্তু তোমাদের ফাস্ট হইতে হবে, ঠিক আছে? আচ্ছা লেখো, এখন লেখো যে এখন লিখবা কি বলো তো, এখন লিখবা হচ্ছে, এখন লেখো যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা, লেখো চাহিদার আয় স্থিতিস্থাপকতা, লেখো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। ওকে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ইউআই ইলাস্টিসিটি অফ কি বলতো, মানে ইউআই দ্বারা প্রকাশ করবো। ইতে হচ্ছে আমাদের আয় নির্ণয় করবে, বোঝাবে। এখন আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে সেটা লিখবো। লেখো যে দাম অপরিবর্তিত অবস্থায় কোনো ক্রেতার, লেখো এই পর্যন্ত, দাম অপরিবর্তিত অবস্থায় কোনো ক্রেতার, লেখো দাম অপরিবর্তিত অবস্থায় কোনো ক্রেতার, খুব সুন্দর, তাড়াতাড়ি লেখো, দাম, ভাইয়া ম্যারাথন ক্লাস নেন, হ্যাঁ ম্যারাথন ক্লাস নিব। ওকে, দাম অপরিবর্তিত অবস্থায় একজন ক্রেতার আয় পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, লিখছো যে দাম কি বলতো, দাম অপরিবর্তিত অবস্থায় একজন ক্রেতার আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। খুব সুন্দরভাবে বলছি, ইজিভাবে বলছি, লেখো
লেখো লেখো। ওকে, এই পর্যন্ত লিখে ফেলছো, ডান লেখো সবাই, ডান লেখো। যে দাম অপরিবর্তিত অবস্থায় একজন ক্রেতার আয় পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। এই পর্যন্ত যদি লিখে নিয়ে থাকো তাহলে আচ্ছা। রৌনক জান্নাত, তুমি আইসিডি কোর্সে মেসেজ করতেছো, তুমি এখানে ক্লাস করতেছো? ও হ্যাঁ, আচ্ছা সরি, ভালো ভালো কথা লিখছো। আপনাদের ইকোনমি কমেন্টে জ্বালায় ইকোনমিক্স ক্লাসটা করতে প্রবলেম হচ্ছে, ক্লাস কেউ টেস্ট করিও না। হ্যাঁ সুন্দর সুন্দর, তুমি ভালো লিখছো। মানে কথা হচ্ছে রৌনক, কেউ যেন আর SMS না করে। মানে কেমন আমার কাছে SMS আসতেছে বারবার, ঠিক আছে? আমি তোমাদের কমেন্ট পড়ছি কিন্তু আমার সামনে ওই আইসিডি কোর্সের SMS আসতেছে বারবার। ঠিক আছে, তোমাদের সাথে যেদিন হচ্ছে আমার শেষ ক্লাস হবে, তোমাদের এই কোর্সটা তুলে দিব, সেদিন আমি তোমাদের সাথে যাক, সেদিন কিছু একটা হবে, ঠিক আছে? বিদায় দিব তোমাদের, কিন্তু তোমরা শিখো, কিছু একটা শিখে যাও, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেন মনে রাখো। আলা কি প্রবলেম হচ্ছে অনামিকা? কি প্রবলেম হচ্ছে তোমার? কি প্রবলেম হচ্ছে অনামিকা, আমাকে জানাও। আচ্ছা, একজন ক্রেতার আয় পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, আচ্ছা আমরা সূত্রটা লিখে ফেলবো। লেখো ইউআই সমান সমান, আমি বলছিলাম ডেল্টা কিউ ঠিক রাখবা, ডেল্টা পি ঠিক রাখবা। দেন পি না, এখানে পি তো না, তাহলে কি এখানে হবে বলো তো? পি না, এখানে মূলত পি এর জায়গায় কি হবে? ওয়াই ইন্টু কি বলো তো? এখানে হচ্ছে কি বলো তো? এখানে হচ্ছে কিউ, আর এখানে কি বলো তো? এখানে হচ্ছে ওয়াই, না সরি, এখানে হচ্ছে ওয়াই। এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে কিউ। দেখো এই পর্যন্ত করছো কিনা, যে ইউআই সমান সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা হচ্ছে আমাদের কিসের সূত্র বলো তো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের আয় স্থিতিস্থাপকতার, চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র। ওকে, এটা হচ্ছে আমাদের চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র। ওকে, আচ্ছা এখন আমরা ম্যাথটা তুলে নিব, সবাই ম্যাথটা তুলে নেব। দেখো, একজন ভোক্তার আয় 10,000 থেকে বৃদ্ধি পেয়ে 15,000 টাকা হওয়ায়, লেখো একজন ভোক্তার আয়, লিখে ফেলো। একজন আচ্ছা দাঁড়াও দেখি, আমি এটাকে ছোট করি। একজন ভোক্তার আয় 10,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15,000 টাকা হলে 15,000 টাকা হলে চাহিদা বৃদ্ধি পেয়ে চাহিদা 100 একক থেকে 150 একক হয়, 150 একক হয়। ওকে, এই পর্যন্ত লেখো। দেখো আমি একটা ম্যাথ তুলে দিছি তোমাদের, যে একজন ভোক্তার আয় 10,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15,000 টাকা হলে চাহিদা 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 150 একক হয়। এখন এক্ষেত্রে কি বলতো? এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা কত? আমি বলি না আয়, ঠিক আছে? আয় এটা মূলত কি বলতো? এই প্রশ্নটা আমাকে বলছে যে একজন ভোক্তার আয় তো বলাই আছে, তাহলে আমাকে ইজিলি কোন সূত্র প্রয়োগ করতে হবে? আমি ইজিলি বুঝতে পারছি এই উদ্দীপকটা থেকে। উদ্দীপক জাস্ট এরকমই থাকবে, তোমাকে বলবে না এটা আয় স্থিতিস্থাপকতা সূত্র বসাও কিংবা দাম, তোমাকে প্রশ্ন দেখে বুঝে নিতে হবে। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা কত? ওকে, স্থিতিস্থাপকতা কত? ওকে লেখো, এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা কত? ওকে লেখো। ওকে, কি করছো? এ পর্যন্ত করছো? তোমরা আসলে একটু জানাও আমাকে, তাহলে না আগাতে পারবো আমি। একটু জানাও
তাহলে আমরা এটা একটা ম্যাথ তুলে নিলাম যে কি একজন ভোক্তার আয় 10,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15,000 টাকা হলে চাহিদা 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 150 একক হয়। এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন আমরা কি করব, সূত্রই বসাবো। ওকে, আচ্ছা সূত্র বসাবো। দেখো সূত্রে হচ্ছে আমরা কি বসাবো, এই মানগুলো বসাবো। আমি মানগুলো আগে করছি যে আলাদা জায়গায় আসলে মানগুলো কি করে নিবা, ইনপুট করে নিবা, মানগুলো আগে বের করে নিবা। দেখো যে মানগুলো একটু বের করে নিচ্ছি, দেখো আমি মানগুলো বের করে নেওয়ার সময় কি করব, যে চাহিদা কতটুকু পরিবর্তন হয়েছে বলো তো। আমার চাহিদা পরিবর্তন হয়েছে, আগে ছিল 100, এখন হয়েছে 150। তাহলে কত হবে বলো তো, আগে ছিল 100, 150। তাহলে কি হবে, 150 থেকে কি করতে হবে, 150 থেকে আমার হচ্ছে 100 বিয়োগ করতে হবে। তাহলে কত হয়, এখানে 50। আর হচ্ছে দাম, তোমার আয় কত ছিল, আগে ছিল হচ্ছে 10,000 টাকা আয়, একক দশক শতক হাজার উজুত 10,000 টাকা ছিল, এখন 15,000 হয়েছে। তাহলে 15,000 থেকে কি করব, 10,000 মাইনাস করব। তাহলে কত হয় বলো তো, 5,000 হয়। তাহলে 5,000 আমার হচ্ছে বের হলো। এখন প্রাথমিক কত, প্রাথমিক হচ্ছে একটা 10 আর একটা কত 100। তাহলে আমার কি করব, যে কিউ বের করব। কিউ কতটুকু আমরা পরিবর্তন হয়েছে বলো তো, 50 পরিবর্তন হয়েছে। দেন ওয়াইয়ের পরিবর্তন বা আয়ের পরিবর্তন কতটুকু হয়েছে, 5,000। আয়ের পরিবর্তন হচ্ছে 5,000 হয়েছে। দেন আমরা ইনটু বসাবো। তারপরে কিন্তু ওয়াই, প্রাথমিক ওয়াই কত ছিল, মানে প্রাথমিক আয় ছিল হচ্ছে 10,000, আমি এখানে 10,000 দিব। দেন আমি কি করব, কিউ প্রাথমিক চাহিদা কত ছিল, প্রাথমিক চাহিদা ছিল 100, এই পর্যন্ত বুঝছো কিনা। এখন দেখো আমরা কি করব, ক্যালকুলেশন করে দিব, খুব ইজিলি করে দিব। দেখো যে আমরা খুব ক্যালকুলেশন ইজিলি হয়তো করে দিব। দেখো কত আসে, ওকে। আচ্ছা আমি ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো 50 আর হচ্ছে 10,000, 50 গুণন সমান ভাগ 5,000 আর হচ্ছে 100। হ্যাঁ, অ্যান্সার 1 হবে। তোমরা যদি শূন্যগুলো কেটে দাও তাহলেই হবে, শূন্যগুলো কেটে দিলেই হবে। এই যে কতগুলো শূন্য আছে, 1 হবে। শূন্যগুলো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা আছে। তাহলে 5 শূন্য কাটো, 5 আর 5 কেটে গেল, 1 থাকে। ইজিলি বের করা যায় যে এখানে 3টা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে শূন্য কেটে দাও। শূন্যগুলো যদি কেটে দাও তাহলে 5 আর 5 থাকে, তাহলে 5 আর 5 কত হয়, মানে করলে 1 হয়। তাহলে 1 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 হচ্ছে আমাদের অ্যান্সার। মানে শূন্যগুলো কেটে দাও, এই উপরে 5টা নিচে 5টা, শূন্য কেটে দিলে 5 আর 5 কাটলে কত হয়, 1। ঠিক আছে, 1 হচ্ছে অ্যান্সার। জান্নাতুল ফেরদৌস তানিয়া বলছে 1। তাহলে এখন কথা হচ্ছে, এই যে আয় স্থিতিস্থাপকতার সাহায্যে আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারি। তাহলে সেটা কিভাবে পারি, সেটা হচ্ছে আমরা লিখে নিব। সবাই একটু লিখে নিব। সবাই এই পর্যন্ত যদি বুঝে থাকি, সবাই একটু লিখে নিব। ওকে, সবাই একটু লিখে নিব। লেখো, দ্রব্যের চাহিদার আয় স্থিতিস্থাপকতার সাহায্যে, চাহিদার আয় স্থিতিস্থাপকতার সাহায্যে, রৌনক জান্নাত অনামিকা কমেন্ট করেছে। ওকে, লেখো যে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়। দ্রব্যের আয় স্থিতিস্থাপকতার সাহায্যে, লেখো যে দ্রব্যের আয় স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়। লেখো, দ্রব্যের আয় স্থিতিস্থাপকতার সাহায্যে, চাহিদার আয় স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়। লিখছো, দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়, লিখছো। ওকে, লেখো যে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়। ওকে, এই পর্যন্ত লিখছো। এখন হচ্ছে নির্ণয় করা যায়। তাহলে কীভাবে নির্ণয় করা যায়, মানে কি নির্ণয় করা যায়, মানে এটার সাহায্যে, সেটা হচ্ছে আমরা কয়েকটা জিনিস দেখব। প্রথমে হচ্ছে যে দ্রব্যটা গিফেন নাকি নিত্য প্রয়োজনীয়, গিফেন দ্রব্য নাকি নিত্য প্রয়োজনীয়। লেখো, গিফেন দ্রব্য বা নিত্য প্রয়োজনীয়। আরেকটা লেখো যে হচ্ছে ভেবলেন বা
বিলাস জাতীয়, মানে কখন বিলাস জাতীয় হবে, কখন হচ্ছে ভেবলেন হবে, একটু পরে আমি আসলে শেখাই দিব। কখন মান আসলে ভেবলেন হবে, কখন হচ্ছে গিফেন দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য হবে, কোন মানটা দেখলে আমরা আসলে বুঝবো যে কোনটা ভেবলেন দ্রব্য আর কোনটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বুঝতে পারছো, কোনটা ভেবলেন দ্রব্য আর কোনটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা মান দেখে আসলে বুঝতে পারবো। মান দেখে বুঝতে পারবো। ওকে, কোনটা সাধারণ বা ভেবলেন দ্রব্য, সাধারণ মানে এটা হচ্ছে ভেবলেন দ্রব্যকে সাধারণ দ্রব্য মাঝে মাঝে বলা হয়। ওকে, আচ্ছা লেখো যে ভেবলেন দ্রব্য আমরা কখন বুঝবো। লেখো সাধারণত স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে, দেখো সাধারণত স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে লিখে নাও, আমি কিন্তু বলছি সাধারণত স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে সেটা কি দ্রব্য বলো তো, ভেবলেন দ্রব্য। লেখো সাধারণত স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে, ধনাত্মক বলতে কি এক থেকে হচ্ছে প্লাস, মানে যে কোনো কিছু হতে পারে, তাহলে একও কি বলো তো, ভেবলেন দ্রব্য। তাহলে লেখো সাধারণত স্থিতিস্থাপকতার মান কত, সাধারণত স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে কি বলতো, ধনাত্মক হলে কি হবে বলতো, ওই দ্রব্যটা ভেবলেন দ্রব্য হবে। লেখো এই পর্যন্ত লেখো। তারপরে আমি আবার বলবো সাধারণত কি বলতো, সাধারণত স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে ওই দ্রব্যটা কি দ্রব্য বলতো, ভেবলেন দ্রব্য হবে। আচ্ছা, দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে বলে, তখন আমরা পারি না। মান দেখে আমরা কি করব, কোন একটা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারবো। আমরা মান দেখে কোন একটা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারবো। আমরা ভেবলেন দ্রব্যটা আমরা হচ্ছে পড়লাম। এখন এই গিফেন দ্রব্যটাকে নিকৃষ্ট দ্রব্যও কিন্তু বলে। কি বলে বলো তো, এই গিফেন দ্রব্যটাকে আবার নিকৃষ্ট দ্রব্য বলে, সেটাও লিখে ফেলো যে গিফেন দ্রব্যর আরেকটা নাম হচ্ছে কি বলো তো, নিকৃষ্ট দ্রব্য। ওকে, নিকৃষ্ট দ্রব্য। ওকে, আসো যে আমরা এখন গিফেন দ্রব্য কখন মান আমরা হচ্ছে লিখে নিচ্ছি, আসলে একটা করে লিখে নিচ্ছি। ওকে, আচ্ছা, বিলাসজাত দ্রব্য, হ্যাঁ ঠিক আছে। গিফেন দ্রব্য হচ্ছে কি বলতো, মাইনাসের থেকে কি বলো। আচ্ছা, আমরা লেখো ঋণাত্মক, ঠিক আছে, মাইনাস হলে, শূন্যর থেকে ছোট হলে, ঠিক আছে। খুব সুন্দর করে রৌনক জান্নাত অনামিকা লিখে দিচ্ছ, ঠিক আছে, খুব সুন্দর করে লিখে দিচ্ছ। লেখো যে স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে ওই দ্রব্যটা গিফেন দ্রব্য। লেখো যে চাহিদা স্থিতিস্থাপকতার মান কি বলতো, চাহিদা স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে ওই দ্রব্যটা কি দ্রব্য বলতো, গিফেন দ্রব্য। ওই দ্রব্যটা কি বলতো, গিফেন দ্রব্য। ওকে, আমি তোমাদের কমেন্ট দেখছি আর বলছি কিন্তু, বলো সবাই লিখে ফেলো যে সাধারণত কি বলতো, চাহিদা স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে ওই দ্রব্যটা কি বলতো, গিফেন দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য। ওকে, গিফেন দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য, আমরা দুইটা দ্রব্য, একটা বিলাসজাত দ্রব্য বললাম আর একটা হচ্ছে গিফেন দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য বললাম। ওকে, খুব সুন্দর। ওকে, খুব সুন্দর। এটা পারছো যে এই পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে আমরা এখন এই চাহিদার স্থিতিস্থাপকতা যদি বের করতে বলে, আমরা খুব সহজেই বের করতে পারবো কোন দ্রব্যটা আমার হচ্ছে গিফেন দ্রব্য বা নিকৃষ্ট দ্রব্য, কোন দ্রব্যটা হচ্ছে বিলাসজাত দ্রব্য। সহজে পারবো না, ইনশাল্লাহ সহজে পারবো। ওকে, ঠিক আছে, এখন আমরা চাহিদার স্থিতিস্থাপকতাতে যাব। ওকে, সবাই রেডি বলো, সবাই রেডি, তোমাদের কমেন্ট দেখে আমি চাহিদার স্থিতিস্থাপকতাতে যাব। ওকে, তোমরা যদি রেডি থাকো তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি চাহিদার স্থিতিস্থাপকতাতে যাব, স্থিতিস্থাপকতাতে যাব। ওকে, তোমাদের কমেন্ট দেখে আমি কি করব, চাহিদার স্থিতিস্থাপকতাতে যাব। ওকে, আমি শেষ করতে পারবো না। আর স্থিতিস্থাপকতা বলতে একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপদ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয়, বুঝতে পেরেছো? অপদ্রব্যের চাহিদার, একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর একটা দ্রব্য, এখানে দুইটা দ্রব্য থাকবে বাবা, তাহলে আমরা আড়াআড়ি বুঝবো। আড়াআড়ি মানে কি, একটা আর একটা, তাই না? তাহলে দুইটা থাকতে হবে। তাহলে আমি খুব সুন্দরভাবে সংজ্ঞাটা কিন্তু লিখে নিতে পারি যে সেটা কি, যে কোনো একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর একটা দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলি,
বলবো, তাকে আমরা চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমি বলছিলাম স্থিতিস্থাপকতা মানেই হচ্ছে শতকরায় হিসাব করি আমরা, এই জন্য মান আমার 1 আসে, বুঝতে পেরেছো? এই জন্য মান আমার এত কম আসে, আমরা শতকরায় হিসাব করি। ওকে, আচ্ছা আমি আবার বলছি যে কোনো একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর একটা দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। খুব সুন্দর, যে একটা দ্রব্য আর একটা দ্রব্য, একটা দ্রব্যের কি দামের পরিবর্তন হবে আর একটা দ্রব্যের চাহিদার পরিবর্তন হবে, শতকরা পরিবর্তন, এটাকে আমরা কি বলবো, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। খুব সহজ করে কিন্তু তোমাদের মানে তোমরা হচ্ছে লিখে নিতে পারো, খুব সহজ করে লিখে নিতে পারো, এত কঠিন জিনিস না আসলে। এত কঠিন জিনিস বলো তো, এত কঠিন জিনিস তো না। আচ্ছা, এখানে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে এখানে আয়ও থাকবে, এখানে আয়ও থাকবে, কি থাকবে বলো তো, এখানে আয়ও থাকবে, আবার এখানে আয়ও থাকবে, আবার হচ্ছে কি বলতো, দামও থাকবে। যেহেতু দামের কথা বলছে এই জন্য সূত্রটা একটু ডিফারেন্ট, এই জন্য সূত্রটা কি বলতো, একটু ডিফারেন্ট। কোনো সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। ওকে, আসো আমরা 10টা পর্যন্ত ক্লাস কন্টিনিউ করব। ওকে, দেখো আমি ঘেমে যাই বাবা, তোমরা আয় এখন চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা সূত্রটা লেখো। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে PY, EPY। তাহলে কি হবে সূত্র, ডেল্টা PX ডেল্টা PX, এখানে হচ্ছে PX মানে হচ্ছে কি ওই দ্রব্যটা, এখানে X এবং Y হচ্ছে আলাদা আলাদা দ্রব্য। ওকে, PX বলতে হচ্ছে XY আর কি, মানে ডেল্টা XY বলতে কি বলতো, দুইটা হচ্ছে দ্রব্য XY। ওকে, ডেল্টা PX ডিভাইডেড বাই ডেল্টা PY, ঠিক আছে, ডেল্টা PY ইন্টু PY ডিভাইডেড বাই কি বলতো QX। এখানে P না, ওকে এখানে P না, এখানে Q। ওকে, লিখে দিয়েছি Q, এটাকে Q হবে ডেল্টা QX ডিভাইডেড বাই ডেল্টা PY ইন্টু PY ডিভাইডেড বাই QX। ওকে, QX এই পর্যন্ত লেখো, QX। এখানে XY কি বলতো, দুইটা দ্রব্য, খুব ইজি। দুইটা দ্রব্য না হলে তো সেটা কি হবে না, সেটা আড়াআড়ি স্থিতিস্থাপকতায় হবে না। তাহলে এখানে দুইটা দ্রব্য হচ্ছে XY, বুঝতে পেরেছো, দুইটা দ্রব্য হচ্ছে XY, খুব সুন্দর, ইজিলি পারা যায়। ফোনের চার্জ শেষ, অপূর্ণ আফনান। ওকে, XY দুটি সম্পর্কিত দ্রব্য, হ্যাঁ খুব সুন্দর, কে যেন লিখেছো, এত সুন্দর তোমরা, ব্রিলিয়ান্ট, কে যেন লিখেছো, রাইট। ওকে, হ্যাঁ আমি সংজ্ঞাটা খুব ইজি করে দিয়েছি, এত বড় সংজ্ঞা দিবা না। আমি বলছি কি যে কোনো একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, এটা অবশ্যই আমি বারবার বলছি যে স্থিতিস্থাপকতা মানেই হচ্ছে আপেক্ষিক বা শতাংশিক বা শতকরা পরিবর্তন, এখানে আর কথাই নাই, ঠিক আছে, এখানে আর কথাই নাই। ওকে, যে কি হবে, যে কোনো একটা দামের পরিবর্তন, কোনো একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে, শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার পরিমাণে যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। ওকে, আশা করি যে তোমরা ক্লিয়ার, এবং আমরা যে ইয়াটা লিখলাম, সূত্রটা লিখলাম, এই সূত্রটাও ক্লিয়ার। এখানে PX কেন বলছি, PX হচ্ছে দুইটা আলাদা আলাদা কি বলতো, দুইটা আলাদা আলাদা হচ্ছে পণ্য দ্রব্য। ওকে, আচ্ছা ওকে, দেওয়া থাকলে ওকে, আচ্ছা এখন এখান থেকে আশা করি যে পারবা। তাহলে এই আড়াআড়ি এখন আমার ম্যাথও করার প্রয়োজন নাই, আমি একটু তাড়াতাড়ি যাবো ভাইয়া। এখন আমার কথা হচ্ছে তোমাদের চাকে আমি নিয়ে আসছি, এখানে জাস্ট লেখো যে কখন মান কি হলে দ্রব্যটা হচ্ছে পরিবর্তক হবে, পরিপূরক হবে। তুমি তো এখন ইজিলি অনেক ম্যাথ পারবা, অনেক ম্যাথ পারবা না, তুমি তো এখন জানো কীভাবে ডেল্টা P বের করতে হয়, কীভাবে ডেল্টা X বের করতে হয়, এগুলো তো তোমার জানা। তারপরও কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ 24 ঘন্টার জন্য খোলা, তুমি ভাইয়াকে SMS করবা ওখানে মেনশন করে, ঠিক আছে। ওকে, এখন লেখো জাস্ট একটা কথা লেখো, জাস্ট আমি বলি, লেখো যে স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যটি পরিবর্তক দ্রব্য। লেখো ধনাত্মক পরিবর্তক দ্রব্য, লেখো যে ধনাত্মক কি সমান সমান পরিবর্তক দ্রব্য। মান যদি কি হয় বলো তো, ধনাত্মক হয় তাহলে কি হবে, পরিবর্তক দ্রব্য, দ্রব্যটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। মান যদি ঋণাত্মক হয় তাহলে কি বলো তো, পরিপূরক দ্রব্য। যদি জিরো হয়
পরিপূরক দ্রব্য, আর যদি 0 হয় তাহলে স্বাভাবিক দ্রব্য, যদি শূন্য হয় তাহলে কি বলতো স্বাভাবিক দ্রব্য। ওকে, স্বাভাবিক দ্রব্য। ওকে, লেখো এই তিনটা যদি লেখো মান তুমি ইজিলি বের করতে পারবা। জাস্ট হচ্ছে যখন বলবে যে এই চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, তখন এই মানটার উপরে তোমাকে বলতে হবে যে এটা পরিবর্তক দ্রব্য, এটা পরিপূরক দ্রব্য নাকি স্বাভাবিক দ্রব্য। লেখো। জি পারবো ইনশাআল্লাহ, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। এই আমি দেখছি যে অনামিকা খুবই অ্যাক্টিভ, খুবই ভালো, এবং এই জান্নাতুল ফেরদৌস তানিয়া ও খুব অ্যাক্টিভ আর কি, মানে আমি বলার সাথে সাথে ওরা লিখে দেয়, খুব অ্যাক্টিভ। তোমরা আমার থেকে বেশি জানো, ঠিক আছে। আচ্ছা, স্বাভাবিক বা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা বলতে পারি সম্পর্কহীন, মানে কোনো সম্পর্ক নাই, সম্পর্কহীন। আর একটা কথা লিখে নিলাম আর কি, সম্পর্কহীন, স্বাভাবিক বা সম্পর্কহীন। ওকে, এই পর্যন্ত যদি লেখা হয় ডান লেখো, ডান সবাই ডান লেখো। ওকে, আমি এখন যোগানে যাব, আমি যোগান গিয়ে বাজার ভারসাম্য নির্ণয় করব। ওকে, যোগান গিয়ে ভারসাম্য নির্ণয় করবো। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, আমি আসলে নট এ সিঙ্গেল জিনিস স্টুডেন্টদের স্কিপ আমি করে যাই না। যেমন আমি তোমাদের হচ্ছে চাহিদার সমীকরণ গঠনটা শেখাই নাই, চাহিদার সমীকরণ কিভাবে গঠন করতে হয় আমি সেটাও আসলে তোমাদের শেখাতে চাই, মানে সূচি থেকে কিভাবে সমীকরণে যাওয়া লাগে। ওকে, সূচি থেকে কিভাবে সমীকরণে যাওয়া যায়, সূত্রটা পারলে তুমি ইজিলি পারবা, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত যদি হয়ে থাকে তোমরা ডান লেখো, এই পর্যন্ত যদি হয়ে থাকে একটু ডান লেখো। আমরা সমীকরণটা ইয়া করে গেছি, কোনো সমস্যা নেই। আমরা আসলে কি করব বলো তো, আচ্ছা আচ্ছা দেখো, আমরা চাহিদা সমীকরণ গঠন একটা সূচি দেয়া থাকবে, আমরা কি করব বলো তো, চাহিদা সমীকরণটা গঠন করব। এবং এই সূত্রটা যদি আমি জানি, আমার তাহলে কি হবে না বলো তো, আমার তাহলে আসলে কোনো হচ্ছে এই যে আমি একটা ম্যাথ দেখি, তোমাদের ম্যাথ দেখতে চাইলাম, একটা জাস্ট হচ্ছে ম্যাথ দেখি, যে হচ্ছে তোমাদের সমীকরণের একটা ম্যাথ করাই, ঠিক আছে। তোমাদের একটা সমীকরণের ম্যাথ করাচ্ছি, তাহলে তোমাদের হচ্ছে ইজি লাগবে ব্যাপারটা, ঠিক আছে। কিভাবে সূচি থাকবে সেখান থেকে, ভাইয়া বোর্ড কোশ্চেন সিকিউ সলভ করাবেন না? হ্যাঁ করাবো। অপর্ণা আফনান শোনো, আমি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো কিন্তু আমার শিটে, লেকচার শিটে সব দেই, ঠিক আছে। ওখানে বোর্ড কোশ্চেনগুলো দেওয়া থাকে, অ্যান্সার দেওয়া থাকে, ওগুলো তুমি দেখবা এবং সব জিনিসকে টাস্ক করা আছে, এবং কিছু প্র্যাকটিস আছে, ওই প্র্যাকটিসগুলো তুমি করবা। যেটা পারবা না আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেনশন করে বলবা যে ভাইয়া পারতেছি না, ঠিক আছে, ভাইয়া পারতেছি না, তাহলে আমি কি করব, তোমাদের হচ্ছে বলে দিব যে ভাইয়া এটা হচ্ছে এইরকম। ওকে, আচ্ছা, এখন চাহিদার সমীকরণ নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে, সমীকরণটা আমি তোমাদের একবারও দেখাই নাই, সমীকরণটা আমি দেখাতে চাচ্ছি আর কি, ঠিক আছে। আমি চাহিদা সমীকরণটা দেখাতে চাচ্ছি। লেখো, চাহিদার সমীকরণ কিভাবে গঠন করতে হয়, ঠিক আছে। সবাই এই পর্যন্ত যদি বুঝে থাকো সবাই একটু ডান লেখো, সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকো একটু ডান লেখো ভাইয়া, সবাই একটু ডান লেখো। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা বুঝিয়ে দিন, কোন প্রশ্ন এটা, কোন প্রশ্ন আমাকে, হ্যাঁ রৌনক আমাকে বলছো, হ্যাঁ আমাকে দেখাইছো, আমি দেখছি, আমি সময় পাই নাই, দিব ইনশাল্লাহ। লেখো যে আসলে আমরা হচ্ছে কি বলবো, তো আমি একটু আগে বললাম যে এখন আমরা এই যে সমীকরণ গঠন, মানে চাহিদা সমীকরণ মাঝে মাঝে সূচি দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে সমীকরণ গঠন করতে বলে, তাহলে চাহিদা সমীকরণ কিভাবে গঠন করব, যা সূত্রটা যদি মনে রাখো, চাহিদা সমীকরণ গঠন করা খুবই ইজি ব্যাপার, সমীকরণ চাহিদা সমীকরণ গঠন করা খুবই ইজি ব্যাপার, যদি তুমি সূত্রটা যদি মনে রাখো। দেখো সূত্রটা কি বলতো, চাহিদা সমীকরণ কিউডি, দেখো আচ্ছা এখানে কি লিখবো, শুধু সমীকরণ লিখি, সমীকরণ কিউডি মাইনাস কিউ ওয়ান মাইনাস কিউ টু, তারপরে লিখবা হচ্ছে
Q2 সমান সমান, এখানে সমান চিহ্ন দিতে হয়, তারপরে কি বলতো P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, QD মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 সমান সমান P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। এই পর্যন্ত করছো ভাইয়া? চলে যাই, পরে রেকর্ড ক্লাস করে নেব। ওকে ঠিক আছে, করে যাও, সমস্যা নাই। আমি কি বললাম বলো তো, এখানে বলছি QD মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 সমান সমান বলছি P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। এটা হচ্ছে আমার কি বলতো চাহিদা সমীকরণ কিভাবে গঠন করব, সেটার হচ্ছে সূত্র। এখন এখানে কি ভাইয়া, এখানে হচ্ছে কি, কোনটা কি, QD হচ্ছে এখানে চাহিদার পরিমাণ, দেন হচ্ছে P হচ্ছে এখানে দাম, এখন P1 কি, P1 হচ্ছে প্রাথমিক দাম ভাইয়া, P1 হচ্ছে প্রাথমিক দাম, আর P2 হচ্ছে পরিবর্তিত দাম, দেন Q কি বলতো, Q হচ্ছে আমরা ওই Q2 তো আমরা বলছি QD হচ্ছে চাহিদার পরিমাণ, তাহলে Q1 কি, Q1 হচ্ছে প্রাথমিক চাহিদা, Q1 হচ্ছে কি বলতো প্রাথমিক চাহিদা, আর Q2 হচ্ছে বলতো কি, Q2 হচ্ছে পরিবর্তিত চাহিদা। এগুলো যদি আমি জানি, তাহলে এখন আমাকে যদি একটা সূচি দেয়, আমি সূচি থেকে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে খুব সুন্দরভাবে আমি চাহিদা সমীকরণ গঠন করতে পারবো না। এই ইয়াটা হচ্ছে আমার সূত্রটা গুরুত্বপূর্ণ। সূত্রের মধ্যে আমি কি বসাবো বলতো, আমি সূত্রের মধ্যে জাস্ট এখন আমি মান বসাবো। যেমন একটা যদি আমার কি দেয়া থাকে বলতো, একটা যদি সূচি দেয়া থাকে এবং সূচিতে কি থাকবে বলতো, আমার দাম দেয়া থাকবে এবং চাহিদার পরিমাণ দেয়া থাকবে। এখানে দাম যদি 1 টাকা থাকে, এখানে 2 টাকা, এখানে চাহিদা যদি কি থাকে 10 থাকে, এখানে কত হবে বলতো, এখানে হবে হচ্ছে 5। ওকে দেখো QD এখন এইরকম দেয়া থাকবে। এখন আমি মান বসাবো, জাস্ট কিভাবে মান বসাবো বলতো, যে এখানে QDটা ফাঁকাই রাখবো, কারণ QD তো সমীকরণ গঠন হবে QD দিয়ে, তাহলে ওটা লাগবে না। Q1 কি, Q1 হচ্ছে আমার এই 10, আর Q2 কত বলতো, Q2 হচ্ছে 5, তাহলে আমার কি বলতো Q1 হচ্ছে 5, এখানে বসাবো 5, দেন হচ্ছে কি বলতো Q1 কত, Q1 হচ্ছে 5 মাইনাস কি Q2 হচ্ছে কত, আচ্ছা Q1 হচ্ছে আমার হচ্ছে 10 আর হচ্ছে Q1 হচ্ছে 5 হচ্ছে, ওকে Q1 না Q2 হচ্ছে 5। ওকে দেখো, তারপর সমান সমান কি, P হচ্ছে আমার জানা নাই, দেন P1 আমার জানা আছে, P1 হচ্ছে 1, আমি লিখবো 1, দেন P1 আমার 1 জানা আছে, দেন P2 হচ্ছে আমার কত, P2 হচ্ছে আমার 2। দেন আমি কি করলাম, আমি এই যে মানটা, এই যে টেবিল আছে, এই টেবিলের মানটাকে সূচির মানটাকে আমি এই সূত্রের মধ্যে বসালাম। এখন এটাকে আমি কি করবো বলতো, আমি হচ্ছে এটাকে আমি ক্যালকুলেশন করব, আর গুণ করব, তারপরে আমি এদিক সেদিক করলে আমার কি হবে, অ্যান্সারটা আসবে, যেটা আমি করে দিলাম না, কারণ চাহিদা সমীকরণ আমি স্কিপ করছিলাম। আমি তারপরে তোমাদের সুবিধার্থে একবার দেখাইলাম। যদি কোনো প্রবলেম হয় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবা। ওকে, তাহলে আমরা চাহিদা সমীকরণ গঠন সেটাও কিন্তু আমরা শিখলাম। সূত্রটা যারা লিখে নিছো তারা কিন্তু অবশ্যই পারবা, আমি আজকে শীটটা দিব। ওকে, এখন আসো যে ভাইয়া যোগান থেকে প্রশ্ন আসে কম, জি অবশ্যই যোগান থেকে প্রশ্ন আসে কম। তাহলে যোগান কাকে বলে সেটা লিখে নাও, যে যোগান কি। আমি খুব দ্রুত শেষ করব এবং আগামী আসলে 15-20 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করব। ঠিক আছে, 15-20 মিনিটের মধ্যে শেষ করব। ভাইয়া যোগান কি লেখো, যোগানের ইংরেজি হচ্ছে সাপ্লাই। যোগানের ইংরেজি কি বলতো, সাপ্লাই। ঠিক আছে, আবার অনেকে বলে যে ভাইয়া মজুদ আর যোগান কি এক? না ভাইয়া, মজুদ এবং যোগান এক না। যেটা আসলে কি আসে, খ নম্বর প্রশ্ন আসে যে মজুদ ও যোগান কি এক, ব্যাখ্যা করো। মজুদ এবং যোগান এক না। মজুদ হচ্ছে কোনো একটা দ্রব্য সরবরাহ করা, এটা কিন্তু আসবে খ নম্বর প্রশ্ন। লিখে নাও যে মজুদ ও যোগান কি এক, লেখো মজুদ ও, এটা কিন্তু পরীক্ষায় আসে যে মজুদ ও যোগান কি এক, লেখো মজুদ ও যোগান কি এক, না এক না, এক নয়। ঠিক আছে, এটা এক নয়। মজুদ কি বলতো, কোনো একটা দ্রব্য বিক্রি করতে রাজি থাকবে না, সে কি করবে, সরবরাহ করবে, সে হচ্ছে নিজের কাছে জমা রাখবে, সে বিক্রি করবে না। আর আমরা যোগান বলতে কি জানি, কোনো একটা দ্রব্য একজন উৎপাদক প্রতিষ্ঠান কিংবা একজন বিক্রেতা যে দামে বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে কি বলে, যোগান বলে। তার মানে যোগানে হচ্ছে বিক্রি করতে রাজি থাকে, আর মজুদে কি বলতো, বিক্রি করবে না, সে কি করবে, সরবরাহ করে রাখবে, সে জমা করে রাখবে। তাহলে যোগান এবং মজুদ কিন্তু এক
না, যোগান হচ্ছে বিক্রি করতে রাজি থাকে আর মজুদ হচ্ছে কি রাজি থাকে না, বিক্রি করবে না। তাহলে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারলাম। এখন আসো যে যোগান কাকে বলে সেটাও আমি বলছি, যে যোগান কাকে বলে, যে কোনো একটা নির্দিষ্ট দামে বা একটা নির্দিষ্ট দামে কোনো একজন উৎপাদক কিংবা বিক্রেতা প্রতিষ্ঠান যে যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে কি বলে যোগান বলে। তোমরা এগুলো জানো, আশা করি শীটেও আমার থাকবে, এগুলো লিখে দেওয়া লাগবে না। তারপরে তোমরা যারা লিখছো সেটা হচ্ছে কি বলো তো, আমি বলছি এখন কত যোগান বিধি কি ভাইয়া, যোগান বিধি কি, যেটা আমি বলছিলাম বিধি তুমি বলে দাও আমি কার, সেই বিধি না, কিন্তু এখানে কোন বিধি বলো তো, যোগান বিধি। যোগান বিধি মানে হচ্ছে, বিধি মানে হচ্ছে সম্পর্ক, ঠিক আছে, বিধি মানে সম্পর্ক। কার সম্পর্ক? দামের সাথে যোগানের সম্পর্ক। দামের সাথে কার সম্পর্ক? যোগানের সম্পর্ক। কি বলতো, যে দামের সাথে যোগানের সম্পর্কটা কেমন, এটা হচ্ছে সমমুখী সম্পর্ক ভাইয়া। আমি বলছিলাম যে যোগান হচ্ছে কি, যোগান হচ্ছে উৎপাদক বা বিক্রেতার সাথে সম্পর্কিত, এবং আর চাহিদা হচ্ছে ক্রেতার সাথে সম্পর্কিত বা ভোক্তার সাথে সম্পর্কিত। তাহলে যদি যোগান হচ্ছে কার সাথে সম্পর্কিত হয় বলো তো, যদি যোগান ভোক্তা কিংবা উৎপাদকের সাথে সম্পর্কিত হয় তাহলে তো অবশ্যই প্লাস হবে, মানে সম্পর্কটা সমমুখী হবে। দাম আমাকে বেশি দিবা, আমি উৎপাদন করব তত বেশি। তার মানে যে বিধিতে দাম এবং কি বলতো, যে বিধির সাহায্যে দাম এবং যোগানের সমমুখী সম্পর্কে প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলা হয়। ওকে, তোমরা সংজ্ঞাটা পাবা, কোনো সমস্যা নেই। কিন্তু যোগান বিধি অনুযায়ী কি বলতো, দাম ও যোগানের সম্পর্ক কি বলতো, দাম ও যোগানের সম্পর্ক কি বলতো, সমমুখী। দাম ও যোগানের সম্পর্ক কি বলতো, সমমুখী, সমমুখী। ওকে, এই পর্যন্ত করছো, দাম ও যোগানের সম্পর্ক সমমুখী। তাহলে যোগান বিধি অনুযায়ী কোনো একটা দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম বাড়লে যোগান বাড়ে, এবং কি বলতো, দাম কমলে, যদি দাম কমে তাহলে কি হবে, যোগানটা কি করবে, কমবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা এটা লিখে নিলাম। ওকে, আমরা যদি এটা লিখে নিয়ে থাকি, যদি স্ক্রিনশট নিয়ে থাকি, তাহলে খুব সুন্দরভাবে বিক্রয়যোগ্য দ্রব্যের মোট পরিমাণকে মজুদ বলে। না বিক্রয়যোগ্য, ঠিক আছে, বিক্রয়যোগ্য, কিন্তু সেটা বিক্রি করবে না। রৌনক, অনামিকা, বিক্রয়যোগ্য, ঠিক আছে, বিক্রয়যোগ্য, কিন্তু সে বিক্রি না করে সরবরাহ করবে, এটা মজুদ, ঠিক আছে, কিন্তু বিক্রি করতে রাজি থাকলেই তো সেটা তো হচ্ছে তোমার যোগান হয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, যোগান আমরা বুঝে ফেললাম। এখন ভাইয়া যোগানের স্থিতিস্থাপকতা আছে, কিন্তু যোগানের স্থিতিস্থাপক পরীক্ষায় তেমন আসে না, তবুও আমি সৃজনশীল একটা করাবো, আমার শিটে আছে, ইজিলি পারবা। যে চাহিদার স্থিতিস্থাপকতা বুঝছো তার কাছে যোগান কোনো ব্যাপারই না। এখন ভাইয়া যোগানের কি সূচি থাকবে, এবং আমরা কি করব, যে একটা যোগান রেখা অঙ্কন করব। লেখো যে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, ঠিক আছে, তাড়াতাড়ি যাচ্ছি। দেখো যে আমার একটা যোগান সূচি থাকবে, এখন যোগান সূচি কাকে বলে বলো তো, যোগান সূচি কাকে বলে, যে চাহিদা, দাম ও যোগানের সমমুখী সম্পর্ককে যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়, যোগান সূচি বলা হয়। তাহলে যোগান সূচি আমি কি করব, আমি একটা যোগান সূচি অঙ্কন করব। তাহলে আমি আবার বলছি যে দাম এবং চাহিদার সম্পর্ক হচ্ছে সমমুখী। তাহলে এখানে যদি পি রাখি, এখানে যদি এস রাখি, দেখো একে হচ্ছে 10, মানে যোগান হচ্ছে 10, 2 হচ্ছে 20, আর 3 কি বলতো, 3 হচ্ছে আমার হচ্ছে 30, এটা হচ্ছে আমার যোগান। তাহলে অবশ্যই দাম যত বাড়বে যোগান তত বাড়বে, কারণ সমমুখী সম্পর্ক। এখন আমাকে কি বলবে, বলবে যে একটা যোগান রেখা অঙ্কন করো। আমি যোগান রেখা অঙ্কন করবো, এখানে দাম রাখি যে 1 2 আর হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, এখন এখানে কত বলো তো, এখানে 10, এখানে হচ্ছে 20, আর এখানে কত বলো তো 30, এই পর্যন্ত নিলাম। এখানে 0, এখানে x, আর এখানে হচ্ছে y। এখন আসো একে কত, একে হচ্ছে 10, এই যে হচ্ছে 1, এই যে হচ্ছে 10। ওকে, দেখো 2 কত, 2 হচ্ছে 20, এই যে 20। তারপরে 3 কত, 3 হচ্ছে 30, এই যে 30। তাহলে আমি 3টা বিন্দু পাইলাম, এবং এই বিন্দু 3টাকে কি করে দিব, যোগ করে দিব। এবং যোগান রেখা কি বলতো, যোগান রেখা অবশ্যই ঊর্ধ্বমুখী, কত, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। ওকে, আর চাহিদা রেখা কি ছিল, চাহিদা রেখা ছিল যে নিম্নগামী, চাহিদা রেখা কি ছিল, নিম্নগামী, এবং যোগান রেখা কি বলতো, বাম দিক থেকে ডান দিকে কি, ঊর্ধ্বগামী। হ্যাঁ, আছে কিছুটা।
ওকে, তাহলে ঊর্ধ্বগামী, তাহলে কি যোগান রেখা কি বলতো, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, আর চাহিদা রেখা কি ছিল, নিম্নগামী। তাহলে এটা কিন্তু পরীক্ষা আছে। ভাই আমার নেট সমস্যা করতেছে, অনেক কষ্ট করে ক্লাস করতেছি। হ্যাঁ, খুবই সুন্দর, তুমি পরিশ্রম করতেছো, তুমি এই জন্য আসলে ভালো ডিজার্ভ করো, ভালো কিছু ডিজার্ভ করো। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত দেখো যে আমরা যোগান সূচিও করলাম এবং এটাও করলাম। এখন আমরা বাজার ভারসাম্যটা করে ফেলবো। বাজার ভারসাম্য কাকে বলে কি সেটা আমি মুখে বলছি, তোমাদের আসলে অলরেডি আছে। ওকে, আসলে যে বাজার ভারসাম্য কি, দেখো বাজার ভারসাম্য। ওকে, চাহিদা এবং যোগান, বাজার ভারসাম্য, বাজার ভারসাম্য। ওকে, বাজার ভারসাম্য, যে দামে কি বলতো, এখানে বাজার ভারসাম্য বলতে বাজারে ভারসাম্য অবস্থা বিরাজ করছে এটা বোঝায়। মানে এমন একটা দামে যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ বাজারে সমান থাকে, সেটা হচ্ছে আমার ভারসাম্য অবস্থা। তাহলে এখন কত বলছে, ভারসাম্য দাম কাকে বলে, ভারসাম্য পরিমাণ কাকে বলে, এভাবে আলাদা করে প্রশ্ন আসবে। তাহলে আমি এইভাবে বলবো যে দামে বাজারে চাহিদা ও যোগানের পরিমাণ সমান থাকে তাকে কি বলে, ভারসাম্য দাম বলে। আর কি বলবো, যে কি বলতো, যে ভারসাম্য পরিমাণ কি বলবো, যে নির্দিষ্ট একটা দামে বা যে দামে মূলত কী হয় বলতো, যে বাজারে চাহিদা এবং যোগানের পরিমাণ যে পরিমাণ দাঁড়ায় সেটাই মূলত কি ভারসাম্য অবস্থা। আর এটা তোমরা সংজ্ঞা পাবা, বুঝছো? আমি একটু তাড়াতাড়ি যাইতেছি, এই জন্য আমার সংজ্ঞাটা আমি বলতে চাচ্ছি না আসলে। ওকে, বাজার ভারসাম্য কাকে বলে, ভারসাম্য দাম কাকে বলে, ভারসাম্য অবস্থা কাকে বলে, এটা জানা হয়েছে। কিন্তু আমরা ভারসাম্য নির্ণয় করার দুইটা আমরা এখানে পদ্ধতি শিখবো। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। একটা হচ্ছে একটা চিত্রের সাহায্যেই ভারসাম্য পরিমাণ নির্ণয় করা, চিত্রের সাহায্যেই ভারসাম্য পরিমাণ নির্ণয় করা। ওকে, দেখো চিত্রের সাহায্যে ভারসাম্য পরিমাণ নির্ণয় করা, তখন কি হবে, একটা চিত্রে চাহিদা এবং যোগান আমরা অঙ্কন করব। ওকে, এখন আরেকটা নিয়ম আছে, আরেকটা পদ্ধতি আছে, সেটা কি বলতো, আমরা হচ্ছে চাহিদা যোগান, আমরা জানি যে চাহিদা এবং যোগান পরস্পর সমানই হচ্ছে ভারসাম্য অবস্থা। তাহলে আমরা কি করব, ওইটাকে বলবো যে হচ্ছে এটা কি বলতো, আমরা হচ্ছে ইয়ার মাধ্যমে, সমীকরণের মাধ্যমে, অথবা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, আমরা এভাবে বলি না, যে আমরা হচ্ছে কি বলতো, আমরা LHS সমান কি বলতো, RHS। ওকে, আচ্ছা, যেভাবে হোক আমরা মূলত কি করি বলতো, আমরা এটাকে কিভাবে করি, যে আমরা সমীকরণের মাধ্যমে করব। আমাদের প্রশ্নের মধ্যে দুইটা সমীকরণ থাকবে, কি বলতো, একটা হচ্ছে যোগান সমীকরণ QS, একটা যোগান সমীকরণ, আর একটা কি বলতো QD, কি সমীকরণ বলতো, চাহিদা সমীকরণ। তাহলে দুই দিকে বসাবো, বসানোর পরে আমরা ক্যালকুলেশন করব বা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে আমার কি বের হবে, একটা হচ্ছে দাম, একটা ভারসাম্য দাম বের হবে। দেন আমরা ওইটা যে কোনো একটা সমীকরণে বসাবো, দুইটা সমীকরণে বসাবো, মান একই আসবে, তখন ভারসাম্য পরিমাণ খুব ইজিলি চলে আসবে। তাহলে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে নির্ণয় করব, দুইটা হচ্ছে নিয়ম আছে। একটা চিত্রের সাহায্যে আমরা ভারসাম্য পরিমাণ নির্ণয় করব, এক্ষেত্রে আমাকে একটা চিত্রের মধ্যেই ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে হবে। আর একটা হচ্ছে QS, মানে দুইটা সমীকরণ, উদ্দীপকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, একটা চাহিদা সমীকরণ আর একটা যোগান সমীকরণ, এবং এই সমীকরণটাকে একদিকে রাখবো, QD একদিকে রাখবো, মানে এক কথা হচ্ছে যোগান একদিকে রাখবো, চাহিদা একদিকে রাখবো, রেখে আমরা ক্যালকুলেশন করব। আমরা খুব সহজে কি পাবো, আমরা ভারসাম্য দাম পাবো। দেন আমরা যে কোনো একটা সমীকরণে আমরা হচ্ছে ওই দামটাকে বসালে আমরা কি পাবো বলতো, আমরা ভারসাম্য পরিমাণ পাবো। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝো তাহলে মোটামুটি হয়ে গেছে আমাদের এই হচ্ছে পড়া। কিন্তু আমি হচ্ছে চিত্রের সাহায্যে কিভাবে হয়, দেখো চিত্রের সাহায্যে যখন বলবে তখন তোমাকে কি করবে, যে মানগুলো দেয়াই থাকবে। ওকে, মানগুলো দেয়াই থাকবে, মানে একটা কি থাকবে বলতো, আমি একটা ট্রিক্স দিচ্ছি, সেটা হচ্ছে একটা টেবিল থাকবে, একটা ছক থাকবে, সূচি থাকবে। সূচি থাকলে চিত্রের সাহায্যে নির্ণয় করবা। আর যদি QS QD থাকে, যদি সমীকরণ থাকে তখন কি করবা, এইভাবে বাম ডান করবা, মানে QS সমান QD, দেন এটাকে ক্যালকুলেশন করে তুমি হচ্ছে কি করবা, P এর মান বের করবা, আর P এর মান যে কোনো একটা সমীকরণে বসাবা, তাহলে তোমার কি আসবে বলো তো, তাহলেই তোমার হচ্ছে ভারসাম্য পরিমাণ আসবে। তাহলে খুব সহজে করলে, যেমন চিত্রের সাহায্যে কি হবে, চিত্রের সাহায্যে একটা চিত্রের মধ্যে আমি কি করবো, চাহিদা এবং যোগানের পরিমাণ দেখাবো। তাহলে আমার এরকম হবে, আমি যখন চাহিদা অঙ্কন করবো, চাহিদাটা এরকম হবে, দেন যোগান যখন অঙ্কন করবো, যোগানটা এরকম হবে, এবং যে বিন্দুতে আমার টাচ করবে এই সোজাই হচ্ছে আমাদেরটা কি বলতো, এই সোজাই হচ্ছে আমার দাম, একটা হচ্ছে ভারসাম্য পরিমাণ, এই যে হচ্ছে দাম আমরা পাবো, এই যে দাম, ভারসাম্য দাম, এবং আমরা কি পাবো, ভারসাম্য পরিমাণ পাবো। তাহলে এইভাবে হবে যে একটা চিত্রের মধ্যে আমি কি করব, D এবং D প্রাইম এবং S এবং S প্রাইম, ঠিক আছে, আমাকে একটা টেবিল দেওয়া থাকবে, টেবিলটার মান আমি কি করব, জাস্ট আগে চাহিদা রেখা অঙ্কন করব, তারপর ওই টেবিলের মধ্যে যোগান রেখা অঙ্কন করে দেখব যে নির্দিষ্ট একটা বিন্দুতে চাহিদা এবং যোগান সমান হয়েছে, তার মানে সেটাই আমার
ভারসাম্য বিন্দু, ধরলাম হচ্ছে ই বিন্দু, তাহলে ওই বিন্দু বরাবর এখানে হচ্ছে ভারসাম্য দাম আর নিচে হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে যদি বলে যে চিত্রের সাহায্যে ভারসাম্য পরিমাণ নির্ণয় করো, একটা সূচি দেওয়া থাকবে, একটা ছক দেওয়া থাকবে, দেন সেটাকে তুমি চাহিদা এবং যোগান একটা চিত্রের মধ্যেই তুমি অঙ্কন করবে। আমি চাহিদা যোগান কিভাবে অঙ্কন করতে হয় আমি কিন্তু দেখাইছি। ওকে, আচ্ছা ওকে ওকে, খুব সুন্দর। জান্নাতুল ফেরদৌস তানিয়া, তুমি বুঝেছো। ওকে, এইটা হচ্ছে আমার চিত্রের সাহায্যে যদি বলে সেটা। এখন আমার কিউডি বলছিলাম যে দুইটা আমার কি থাকবে বলো তো, দুইটা সমীকরণ থাকবে, এটা বুঝছো আশা করি। দুইটা সমীকরণ থাকবে দেওয়া। কি কি সমীকরণ দেখো, কি কি সমীকরণ, ধরো কিউএস, ধরো 10 - 2p। ওকে, দেন ধরো কিউডি, কিউএস এটা ধরো কিউডি কি বলো তো, যে হচ্ছে 20 মাইনাস বলো ধরো যে 2p। যাই হোক, আমি জাস্ট এটা তোমাদের সুবিধার জন্য মানে এটা আনুমানিক দিলাম, এটা কত হবে আমি নিজেও জানি না। তাহলে এখন আমি এটা কি করবো, এটা চিত্রে উদ্দীপকে দেওয়া আছে। এটা কি দেওয়া আছে বলো তো, উদ্দীপকে দেওয়া আছে। এখন আমাকে বলছে যে ভারসাম্য পরিমাণ ও ভারসাম্য দাম নির্ণয় করো। তাহলে আমি কি করব, আমি হচ্ছে প্রথমে বলি আমরা জানি কি বলো তো, যখন আমি উত্তর করব আমি লিখবো যে আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি সমান সমান কিউএস, অথবা কিউএস সমান সমান কিউডি। তাহলে এখন আমি কি করব, বা লিখবো, বা লিখে আমি কি করব, আমি মানটা বসাবো। কিউডির মান কত, 20 - 2p সমান সমান কিউএস এর মান কত, 10 - 2p, 10 - 2p। দেন আমি কি করব, এই দুইটাকে পি গুলো একদিকে নিয়ে যাব, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব, তাহলে পি এর মানটা আসবে। আর এই পি এর মানটা যেটা আসলো, ধরো 2 আসছে, এই 2টা আমি যে কোনো একটা সমীকরণে বসাবো। যে এই সমীকরণে বসালেও আমার মান ওটাই আসবে, এই সমীকরণে মান বসালেও আমার এটাই আসবে। এখানে কিন্তু এক্স্যাক্টলি সমীকরণ আমি নেই নাই, এই জন্য কিন্তু বুনবে না, কিন্তু আমি তোমাকে ফরম্যাটটা দেখালাম। ঠিক আছে, আমি তোমাকে ফরম্যাটটা দেখালাম, এবং আজকে আমি তোমাদের লেকচার শিটটা দিয়ে দিব, এবং তোমরা সবাই প্র্যাকটিস করবা। যদি কোথাও না বুঝো, প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবা, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, এবং আশা করি সবাই বুঝেছো আজকের ক্লাসটা, এবং 2 নম্বর অধ্যায়টা শেষ। যে কোনো ম্যাথ আসলে এই অধ্যায় থেকে তোমরা পারবা। আর যারা একটু কম বুঝেছো আশা করি যে তারা রেকর্ড ক্লাস করবা। ঠিক আছে, আবার এই ক্লাসটা পজ করবা। ঠিক আছে, পজ করে আবার এই ক্লাসটা তুমি কি করবা বলো তো, করতে পারবা। ঠিক আছে, যেহেতু ক্লাসটা সেভ থাকবে, সুতরাং তুমি আবার করবা, এবং আবার করার মাধ্যমে, বারবার করার মাধ্যমে, যে জায়গাটা বুঝতেছো না বারবার করবা, তারপরে আমাকে জিজ্ঞেস করবো ভাইয়া আমি এই জায়গাটা বুঝি না। ওকে, তাহলে আমি আবার ভালো করে বুঝাই দিব। ওকে, ভালো থাকো সবাই। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।